প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 শ্রেণী অষ্টম, বিষয় বাংলা। তোমাদের জন্য কিছু নির্দেশনা দেওয়া আছে। আমরা নির্দেশনাটুকু আগে পড়ে নিই। তোমার বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক একত্র হয়ে শিক্ষার্থীদের নানান প্রয়োজন এবং বিদ্যালয়ের নানান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। এই আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত ও চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে। বৈঠকে শিক্ষার্থীদের নানান বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ থাকবে। একই দিনে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে দেয়াল পত্রিকা উন্মোচন করা হবে। দেয়াল পত্রিকার প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হবে। আমাদের প্রথম কাজ, খ, জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করতে হবে। আমরা প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এক, বৈঠকে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো। এরপর খাতায় লেখো। প্রথম, তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে। দ্বিতীয়ত, এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি করতে হবে। আমরা প্রথম কাজটি করব। তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে। উত্তর, কিছু সমস্যা এবং সমস্যা যা আমরা সচরাচর দেখতে পাই বিদ্যালয়ে, সেগুলো হচ্ছে বুলিং অথবা র্যাগিং, পড়াশোনা নিয়ে সমস্যা, শিক্ষার্থীদের নিরাপত্তা। এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি করতে হবে। শিক্ষক এবং গাইডেন্স কাউন্সিলর এগুলো প্রায়শই সহায়তা প্রথম লাইন। তারা উপদেশ দিতে পারে, দর্শক সমস্যা উৎসের সাথে হস্তক্ষেপ করতে পারে এবং আপনাকে অন্যান্য সংস্থাগুলির সাথে সংযুক্ত করতে পারে। প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপাল, শিক্ষক বা কাউন্সিলের পর্যায়ে সমস্যাটির সমাধান না হলে স্কুল প্রশাসনের সাথে যোগাযোগ করা পরবর্তী পদক্ষেপ। তাদের শাস্তিমূলক ব্যবস্থা এবং সমাধান বাস্তবায়ন ক্ষমতা রয়েছে। আমাদের এখানে যোগাযোগের মাধ্যমগুলো, উপকরণ কি কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে এবং কাজগুলো করতে গিয়ে কোন বিষয়গুলো তুমি খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে। প্রয়োজনে আলাদা ছক ব্যবহার করা যেতে পারে। তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজনীয় সমস্যা নিয়ে আমরা এখন আলোচনা করব। যোগাযোগের মাধ্যম উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে। আমরা প্রথমে যোগাযোগের মাধ্যমগুলো চিন্তা করি। আমরা দুইভাবে যোগাযোগ করতে পারি সাধারণত। একটা হচ্ছে মৌখিক যোগাযোগ আর দ্বিতীয়টি হচ্ছে লিখিত যোগাযোগ। আমরা দুইভাবে যোগাযোগ করতে পারি, মৌখিক এবং লিখিত, যেটার জন্য সরাসরি অথবা মোবাইল ফোনে কথা বলা যেতে পারে। তারপর হচ্ছে আমরা লিখিতভাবে যেটা যোগাযোগ করব, এর মাধ্যমে কাজ করতে পারি, যেটার জন্য আমাদের প্রয়োজনীয় আবেদনপত্র অথবা বিজ্ঞপ্তি অথবা পোস্টার আমরা সেটি ব্যবহার করতে পারি। কাজগুলো করতে গিয়ে আমরা সাধারণত কোন বিষয়গুলো খুঁজে পেয়েছি আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে। এখন আমরা সেই প্রশ্নটুকুর সমাধান করব। তালিকা থেকে যে কোনো একটু প্রয়োজনীয় সমস্যা নিয়ে দুটি নমুনা তৈরি করো। নমুনা দুইটির একটি হবে মৌখিক যোগাযোগ আর একটি হবে লিখিত যোগাযোগের। তো তালিকা থেকে যে মৌখিক যোগাযোগটি আমরা সমস্যাটি নিয়েছি সেটা হচ্ছে বুলিং এবং র্যাগিং। নমুনা 1, আমার বন্ধু সাদমান কিছুদিন আগে বুলিংয়ের শিকার হয়েছে, তাই সে শ্রেণী শিক্ষকের কাছে সরাসরি এ বিষয়টি জানায়। নমুনা 2, আমার বন্ধু ইমন এবং একই সমস্যা নিয়ে ভুগছে, তাই সে প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখে সেখানে সে উল্লেখ করেছে তার সমস্যার ব্যাপারে। আমি আমার সহপাঠীদের কাছ থেকে এই নমুনা তৈরি করার জন্য সব ধরনের সহযোগিতা পেয়েছি। আমাদেরকে বলা হয়েছে এখানে যে আমরা সহপাঠীদের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পেয়েছি কিনা। যদি আমরা সেটি পেয়ে থাকি তাহলে সেটা সেখানে উল্লেখ করতে হবে। কাজ ঘয়ে যে বিষয়টি আছে সেটি আমরা সমাধান করব। আমাদের কাজ কয়ের কাজ এই পর্যন্তই শেষ। আমরা গতে যে বিষয়টি আছে সেটি দেখব। আমার বিদ্যালয় নিয়ে একটি দেয়াল পত্রিকা দেওয়ার জন্য রচনা তৈরি করা এবং রচনাটি তৈরি করতে নির্দেশনা ও নমুনাগুলো অনুসরণ করতে হবে। কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে। প্রতি দলে 4 জন করে সদস্য থাকতে পারে। দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের রচনা তৈরি করবে। তবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের রচনা নমুনা থাকতে পারে।
রচনার কাঠামো, বিষয়বস্তু নিয়ে এবং নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করা যাবে। নমুনাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠেছে তা লিখতে হবে। রচনা নিজের সৃষ্টিশীলতা, পর্যবেক্ষণ ও দক্ষতার প্রতিফলন ঘটাতে হবে। রচনাটি একটি শিরোনাম দিতে হবে। কয়েক ধরনের লেখার নমুনা দেওয়া হলো, যেমন আমরা এখানে 4 ধরনের লেখা সাধারণত লিখতে পারি। বিবরণমূলক লেখা, তারপর বিশ্লেষণমূলক লেখা, তথ্যমূলক লেখা এবং কল্পনা নির্ভর লেখা। উপরের যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে 200 শব্দের মধ্যে একটি রচনা। উপরের নমুনার বিষয়গুলো ছাড়াও নিজ বিদ্যালয়ের যে কোনো বিষয়বস্তু নিয়ে আমরা সেখানে রচনা লিখতে পারবো। তো কাজ ঘ, তোমার লেখা উপকরণের ভিত্তিতে এভাবেই নিচের কাজগুলো করো। দুটি বাক্যের উদ্দেশ্য, বিধেয়, উদ্দেশ্য প্রসারক ও বিধেয় প্রসারক চিহ্নিত আমাদের সেখানে করতে হবে। আমরা মূলত এখানে 3টি কাজ করব: উদ্দেশ্য, বিধেয় এবং উদ্দেশ্য প্রসারক, আর হচ্ছে বিধেয় প্রসারক চিহ্নিত আমাদের এই করতে হবে। আমার বিদ্যালয় নিয়ে একটি বিবরণমূলক রচনা তৈরি। আমার বিদ্যালয়ের বিবরণমূলক রচনা। আমার বিদ্যালয়ের নাম হাজী মোহাম্মদ ইব্রাহিম উচ্চ বিদ্যালয়। এটি আমাদের গ্রামের একটি বিখ্যাত বিদ্যালয়। বিদ্যালয়টি গ্রামের কেন্দ্রস্থলে অবস্থিত। বিদ্যালয়ের চারপাশে উঁচু গাছপালা ঘেরা। বিদ্যালয়ের ভবনটি 3 তলা বিশিষ্ট। ভবনের সামনে একটি বিশাল মাঠ রয়েছে। মাঠে নিয়মিত খেলাধুলা হয়। বিদ্যালয়ে অনেক শ্রেণীকক্ষ, একটি লাইব্রেরি, একটি ল্যাবরেটরি, একটি কম্পিউটার ল্যাব, একটি প্রধান প্রার্থনা কক্ষ রয়েছে। শ্রেণীকক্ষগুলো প্রশস্ত এবং আলোকিত। লাইব্রেরিতে বিভিন্ন বিষয়ের উপর অনেক বই রয়েছে। ল্যাবরেটরিতে বিজ্ঞানাগারের পরীক্ষা নিরীক্ষার সরঞ্জাম রয়েছে। কম্পিউটার ল্যাবে অনেক কম্পিউটার রয়েছে। প্রার্থনা কক্ষে মুসলিম শিক্ষার্থীদের নিয়মিত নামাজ পড়ে। বিদ্যালয়ের অনেক শিক্ষক ও শিক্ষিকা রয়েছেন। তারা সকলেই অভিজ্ঞ, দক্ষ। তারা ছাত্রদের সর্বাত্মক উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করেন। বিদ্যালয়ে নিয়মিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার প্রতিযোগিতা হয়। এসব অনুষ্ঠানে ছাত্ররা অংশগ্রহণ করে এবং তাদের প্রতিভা প্রকাশ করে। আমি আমার বিদ্যালয়ে খুব ভালোবাসি। এখানে আমি অনেক কিছু শিখেছি। আমার শিক্ষক ও শিক্ষার্থী আমার অনেক শ্রদ্ধা রয়েছে। আমি আশা করি আমার বিদ্যালয়ে আরও উন্নতি লাভ করবে এবং ভবিষ্যতে আরও অনেক বড় পর্যায়ে যাবে। আমার বিদ্যালয় এবং বিদ্যালয় একটি বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি। আমার বিদ্যালয় হাজী মোহাম্মদ ইব্রাহিম উচ্চ বিদ্যালয় কেবল শিক্ষা প্রদানের প্রতিষ্ঠান নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান যা আমার জীবনে গভীর প্রভাব ফেলেছে। এই প্রতিষ্ঠানটিকে আমার অভিজ্ঞতা শুধুমাত্র জ্ঞান অর্জনের সীমাবদ্ধ থাকেনি, বরং আমাকে একজন সুগঠিত এবং দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে। শিক্ষা ব্যবস্থার বিশ্লেষণ। শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমার বিদ্যালয়টি ঐতিহ্যবাহী পাঠ্যক্রম অনুসরণ করে। শিক্ষকরা অভিজ্ঞ এবং নিবেদিত প্রাণ। তারা নিয়মিত পাঠদান করেন এবং পরীক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি মূল্যায়ন করেন। তবে শিক্ষা ব্যবস্থায় কিছু উন্নতির সুযোগ সেখানে রয়েছে। প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে বিদ্যালয়টি কিছুটা পিছিয়ে আছে। কম্পিউটার ল্যাবটিতে পর্যাপ্ত কম্পিউটার নেই এবং ইন্টারনেটের সংযোগ সীমিত। আধুনিক শিক্ষা ব্যবস্থার তাল মিলিয়ে চলতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা খুবই জরুরি। সহশিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে বিদ্যালয়ের নিয়মিত খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই কার্যক্রমগুলিতে ছাত্রদের মধ্যে আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলী এবং সহযোগিতা বোধ বৃদ্ধিতে সহায়তা করে। তবে আরও বৈচিত্র্যময় সহশিক্ষা কার্যক্রম চালু করা যেতে পারে। সুযোগ সুবিধা। বিদ্যালয় অবকাঠামো ভালো, তবে কিছু উন্নতির প্রয়োজন। লাইব্রেরিতে পর্যাপ্ত সংখ্যক বই রয়েছে, তবে বিজ্ঞান ল্যাবরেটরিতে আরও সরঞ্জাম যুক্ত করা যেতে পারে। খেলার মাঠটি বড় এবং পরিষ্কার করা যেতে পারে। আমার বিদ্যালয় এবং তত্ত্বাবধান বিবরণ ভূমিকা। শিক্ষার মন্দির, জ্ঞানের আলোকস্তম্ভ, মানুষ গঠনের কারখানা, এসব বিষয়ে আমার প্রিয় বিদ্যালয় হাজী মোহাম্মদ ইব্রাহিম উচ্চ বিদ্যালয়ের পরিচয় দেওয়া যায়। অবস্থান এবং পরিবেশ। আমাদের গ্রামের কেন্দ্রস্থলে অবস্থিত বিদ্যালয়টি চারপাশে সবুজ সমারোহ ঢাকা। উঁচু গাছপালায় ঘেরা পরিবেশের পাখির কলরবে মুখরিত হয় বিদ্যাপীঠ। বিদ্যালয় ভবন 3 তলা বিশিষ্ট। বিদ্যালয় ভবনটি শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয়, প্রশস্ত এবং আলোকিত। শ্রেণীকক্ষ, সমৃদ্ধ লাইব্রেরি, বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষার জন্য লাইব্রেরি, আধুনিক কম্পিউটার ল্যাব, মুসলিম শিক্ষার্থীদের নামাজের জন্য প্রার্থনা কক্ষ, সবকিছুই রয়েছে এই বিদ্যালয়ে। শিক্ষক ও শিক্ষিকা, অভিজ্ঞ দক্ষ শিক্ষক শিক্ষিকা, একনিষ্ঠ পরিশ্রমী এই বিদ্যালয় গৌরব। শিক্ষার্থীদের সর্বাত্মক উন্নয়নে তাদের অবদান অনস্বীকার্য। এখানে শিক্ষা কার্যক্রম শুধুমাত্র পাঠ্যপুস্তক জ্ঞান সীমাবদ্ধ করে রাখা হয়নি। এখানে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলা প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং সমীক্ষা বিকশিত করা হয়।
আমার অনুভূতি, এই বিদ্যালয়ে একজন শিক্ষার্থী হিসেবে আমি গর্বিত। এখানে আমি শুধু জ্ঞানই অর্জন করিনি, বরং জীবনের নানান দিক সম্পর্কে ধারণা লাভ করেছি। আমার শিক্ষকদের প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে। আমার বিদ্যালয় কল্পনারঙ্গে। আমার বিদ্যালয়ের নাম এক অসাধারণ জায়গা। এটি শুধু ইটকাঠের তৈরি ভবন নয়, বরং জ্ঞান, সৃজনশীলতা এবং কল্পনার এক অপূর্ব মেলাবন্ধন। এখানে প্রতিদিন নতুন রহস্য উন্মোচিত হয়, নতুন জ্ঞানের দরজা খুলে যায়। বিদ্যালয় ভবনটি পুরনো, কিন্তু ভেতর থেকে আধুনিক সুযোগ সুবিধার ভরপুর। শ্রেণীকক্ষগুলো প্রশস্ত এবং আলোকিত, যা যেন জ্ঞান আহরণের জন্য অনুপ্রেরণা যোগায়। লাইব্রেরিতে রয়েছে অসংখ্য বই, যারা যেন জ্ঞানের অপরত্ব সমুদ্র ডুব দিতে আমন্ত্রণ জানায়। শিক্ষকরা এখানে শুধু পাঠদানকারী নন, বরং বন্ধু, দিক নির্দেশক এবং অনুপ্রেরণার উৎস। তাদের মুখে জ্ঞানের আলো ঝলমলে করে, তারা আমাদের মনে জ্ঞানের বীজ বপন করে। খেলার মাঠের জন্য এক অসাধারণ স্বপ্নের জগৎ। এখানে আমরা হারিয়ে যাই কল্পনার রঙিন জগতে, ভুলে যাই সব চিন্তা ভাবনা। বন্ধুদের সাথে খেলাধুলা করে আমরা শিখি সহযোগিতা, সহমর্মিতা এবং স্পর্শশীলতা। প্রতি বছর বিদ্যালয়ে আয়োজিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা। এসব অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি, প্রকাশ করি নিজস্ব প্রতিভা। আমার বিদ্যালয়ের শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আমার দ্বিতীয় বাড়ি। এখানে আমি শিখি, বেড়ে উঠি, গড়ে তুলি নিজেকে। এখানকার স্মৃতিগুলো আমার জীবনের অমূল্য সম্পদ। রচনাটি লেখার পর এটি কেন বিবরণমূলক, বিশ্লেষণমূলক, তথ্যমূলক, কল্পনা নির্ভর, তার পিছনে আমাদের যুক্তি দেখাতে হবে। আমরা এখানে রচনাটি উপস্থাপন করে যথাযথ যুক্তিগুলা আমরা উপস্থাপন করব। এটি হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ। প্রথম রচনা, আমার বিদ্যালয়ের ধরন বিবরণমূলক যুক্তি। রচনাটিতে বিদ্যালয়ের অবস্থান, পরিবেশ, ভবন, শ্রেণীকক্ষ, লাইব্রেরি, ল্যাবরেটরি, কম্পিউটার ল্যাব, প্রার্থনা কক্ষ, শিক্ষক শিক্ষিকা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলার প্রতিযোগিতা সম্পর্কে তথ্য সরবরাহ করেছে। লেখক বিদ্যালয় সম্পর্কে তার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং অনুভূতিগুলোকে ভাগ করে নিয়েছেন। রচনা কোনো বিশ্লেষণ বা মতামত উপস্থাপন করা হয়নি। তথ্যগুলো সুনির্দিষ্ট এবং বাস্তব ঘটনাভিত্তিক। উপসংহার, এই রচনাটি একটি বিবরণমূলক রচনা। এটি বিদ্যালয় সম্পর্কে তথ্য সরবরাহ করে এবং কোনো বিশ্লেষণ বা মতামত উপস্থাপন করে না। দ্বিতীয় রচনা, বিষয় আমার বিদ্যালয়ের ধরন বিবরণমূলক যুক্তি। এই রচনাটিতে প্রথম রচনার মতো বিদ্যালয়ে বিবরণ প্রদান করে, তবে এটিতে শব্দের সংখ্যা কম, প্রায় 190 শব্দ, এবং কিছু তথ্য বাদ দেওয়া হয়েছে। উপসংহার, এই রচনাটিতে একটি বিবরণমূলক রচনা। এটি বিভিন্ন ধরনের তথ্য সরবরাহ, মতামত উপস্থাপন করে না। তৃতীয় রচনাটি, আমার বিদ্যালয়ে বিশ্লেষণমূলক যুক্তি। এই রচনাটি লেখক বিদ্যালয়ের ইতিবাচক নেতিবাচক দিকগুলো বিশ্লেষণ করেছেন। লেখক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অবকাঠামো, পাঠ্যক্রম, নিয়ম কানুন ও ইত্যাদি বিষয়ে তার মতামত উপস্থাপন করেছেন। লেখক বিদ্যালয়ের উন্নতির জন্য কিছু পরামর্শ দিয়েছেন। চতুর্থ রচনা, আমার বিদ্যালয়ের ধরন হচ্ছে কল্পনা নির্ভর যুক্তি। এই রচনাটিতে লেখক কল্পনার সাহায্যে বিদ্যালয়ের একটি অসাধারণ চিত্র তুলে ধরেছেন। বিদ্যালয় ভবন, শিক্ষক শিক্ষার্থী, খেলার মাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি বিষয়ে লেখক তার কল্পনা শক্তির প্রয়োগ করেছেন। রচনাটিতে কোনো বাস্তব ঘটনা বা তথ্য উপস্থাপন করা হয়নি। আশা করি তোমাদের এই পর্যন্তই প্রশ্নের সমাধানটি শেষ। সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আশা করি আগামী পরীক্ষার ষান্মাসিক মূল্যায়নের পরীক্ষার প্রশ্নগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।